আমার বর আমাকে নিজে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছিল। তারপরে ফুলশয্যার রাতে আমার সঙ্গে সম্পর্ক করার পরেই আমার শাশুড়ি ঘরে এসে বলল, তুমি আমার ছেলেকে শারীরিকভাবে খুশি করতে পারোনি, তুমি আমার ছেলেকে সুখ দিতে পারোনি, তাই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বিয়ের প্রথম দিন রাতের বেলা শাশুড়ির মুখ থেকে এই রকম কথা শুনে মনে হয়েছিল যেন আমার মাথায় বাজ ভেঙে পড়েছে। এমনকি আমার বরও তার মায়ের কথায় একমত ছিল। তাহলে বর কি 5 বছর ধরে আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছিল? আসলে আমার জীবনের এই সত্য ঘটনাটি শুনে আপনাদের আত্মা কেঁপে উঠবে। আসলে আমি একজন বাঙালি ঘরের মেয়ে ছিলাম। আমার বাড়ি কলকাতার বসিরহাটে। কিন্তু আমি নিজের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর থেকেই পড়াশোনা করেছিলাম। ব্যাঙ্গালোরে যখন আমি নিজের পড়াশোনা কমপ্লিট করতে গিয়েছিলাম, সেখানে আমার কলেজের একজন সাউথ ইন্ডিয়ান ছেলে, যার নাম রুদ্র, তার সঙ্গে আমার প্রেম হয়ে যায়। আমরা দুইজন সম্পূর্ণ আলাদা ছিলাম, কারণ সে ছিল সাউথ ইন্ডিয়ান এবং আমি ছিলাম বাঙালি। কিন্তু জানি না কিভাবে আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। আসলে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, আমি একজন মেধাবী ছাত্রী ছিলাম। ওই জন্য আমার বাবা কখনো বাধা দেয়নি বাইরে পড়াশোনা করার জন্য। আমার ইচ্ছে অনুযায়ী বাবা আমাকে ব্যাঙ্গালোরে ভালো কলেজে অ্যাডমিশন দিয়েছিল। এমন নয় যে প্রেমে পড়ে আমি নিজের পড়াশোনায় গাফিলতি করেছিলাম। আমি প্রেমে পড়েছিলাম ঠিকই, কিন্তু নিজের পড়াশোনা ঠিক রেখেছিলাম। পড়াশোনা কমপ্লিট করার পরে আমরা দুইজন একই অফিস জয়েন করেছিলাম। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম এবং আমাদের দুইজনের ব্যাপারে আমাদের বাড়িতে সবাই সব কিছু জানতো। এবং আমরা দুইজন যখন চাকরি পেয়ে গেছিলাম, তারপরে আমরা নিজেদের বাড়িতে বলেছিলাম যে এবার আমরা বিয়ে করতে চাই। আমি তো এটা ভেবে খুব খুশি ছিলাম যে আমার সব কিছু ফিক্স আছে এবং আমি মনের মানুষকে নিজের জীবনে পেয়ে খুব খুশিও ছিলাম। এবং আমার বাবা মা কোনো দিন এই বিয়েতে বাধা দেয়নি, কারণ তারা জানতো আমি খুব বুদ্ধিমতী এবং আমি নিজের জন্য যা ডিসিশন নিয়েছি সেটা নিশ্চয়ই ভালোই হবে। বাবা মায়ের আমার উপরে খুব ভরসা ছিল, তাই তারা এই বিয়েতে কোনো দিন বাধা দেয়নি। আমরা দুই ভাই বোন ছিলাম। আমি বাড়ির বড় মেয়ে, আমার ভাই আমার থেকে ছোট। ওদিকে রুদ্রর বাড়িতেও এই বিয়েতে কোনো আপত্তি ছিল না, তাই আমরা কোর্ট ম্যারেজ করে নিয়েছিলাম এবং বিয়ের পরে আমি শ্বশুর বাড়ি চলে এসেছিলাম। আমি তো খুব খুশি ছিলাম নিজের ভালোবাসার মানুষটিকে পেয়ে। শুধু তাই নয়, আমি পড়াশোনা করার পরে সাকসেস পেয়েছিলাম। আমার যেটা স্বপ্ন ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, আমি সেটা পুরো করেছিলাম এবং আমি নিজের চাকরি ও ভালোবাসা পেয়ে খুব খুশি ছিলাম। আমার জীবনে সব কিছু পারফেক্ট ছিল, কিন্তু ভাবতে পারিনি আমার এই পারফেক্ট জীবন এক মুহূর্তেই তছনছ হয়ে যাবে। বিয়ের আগে রুদ্র আমাকে ভীষণ ভালোবাসতো। আমরা যেহেতু একই অফিসে কাজ করতাম, তাই আমরা সারাদিন একে অপরের চোখের সামনেই থাকতাম এবং আলাদা করে কোনো জায়গায় গিয়ে আমাদের দেখা করার প্রয়োজন হতো না। প্রত্যেক দিন আমাদের অফিসেই কথা হতো এবং আমরা একসঙ্গে লাঞ্চ টাইমে লাঞ্চ করতাম। তারপর বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে এলাম, সেদিন তো আমি কিছুই বুঝতে পারিনি। রাতের বেলা রুদ্রর সঙ্গে আমার খুব ভালো সময় কেটেছিল। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভাবলাম সবার জন্য চা করব। আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি এবং একটা ননদ ছিল। বিয়ের পরে আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম আমার শ্বশুরবাড়ির লোকেদের সব সময় হাসি খুশি রাখতে, কিন্তু তারা যে আমাকে প্রথম থেকেই অপছন্দ করতো সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। তারপর সেদিন সকালবেলা চা করে যখন সবাইকে চা খেতে দিলাম, ওই সময় আমার শাশুড়ি বলল, তুমি কাকে জিজ্ঞেস করে চা করেছো? তুমি জানো না আমরা কেউ চা খাই না, আমরা কফি খেতে পছন্দ করি, তাই আমাদের বাড়িতে কফি হয়। আর আজকের পর থেকে আমাদের বাড়িতে আর কখনো চা করবে না। এটা তোমার বাবার বাড়ি নয় যে তোমার যা ইচ্ছে হবে তুমি সেটাই করবে। তাই আমার অনুমতি ছাড়া কিছু করার দরকার নেই। শ্বশুরবাড়িতে প্রথম দিন শাশুড়ি আমার সঙ্গে কড়া মেজাজে কথা বলেছিল, যেটা আমার মোটেই ভালো লাগেনি। এমনকি বিয়ের 7 দিন পরে আমি যখন আবার নিজের অফিস জয়েন করার জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, ঠিক তখনই আমার শাশুড়ি এসে বলল, তুমি এইভাবে তৈরি হয়ে কোথায় যাবে? আমি যখন বলেছিলাম অফিসের জন্য তৈরি হয়েছি, তখন আমার শাশুড়ি বলল, আমাদের বাড়ির বউরা বাড়ির বাইরে বেরোয় না, তাই চাকরি করা তো অনেক দূরের কথা। তাই তুমি যদি শ্বশুরবাড়িতে থাকতে চাও, তাহলে তোমাকে আদর্শ বউদের মতোই বাড়ির ভেতরেই থাকতে হবে। ওই সময় আমি এই কথাগুলোতে অত বেশি গুরুত্ব দিইনি, কিন্তু তাহলেও আমি এটা ভেবে খুব আশ্চর্য হয়েছিলাম যে ওনারা তো সব কিছু জেনে শুনে আমাকে এই বাড়ির বউ করেছেন, তাহলে এখন কেন আমাকে জব করতে বারণ করেছিল? তারপরে না পেরে নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিয়েছিলাম যে শাশুড়ি নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই আমাকে চাকরি করতে বারণ করছে, যদিও বা আমার ইচ্ছে ছিল না চাকরি ছাড়ার।
কিন্তু আমি যখন রুদ্রকে এই ব্যাপারে বলেছিলাম তখন সে বলেছিল আমার মা যেটা বলছে সেটাই করতে হবে, না হলে বাড়িতে অশান্তির সৃষ্টি হবে। আর এমনিতেও আমি তো জব করছি, তাই তোমার জব না করলেও হবে। আমি রুদ্রকে এত ভালোবাসতাম যে তার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম। এমনকি শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য আমি তাদের কথা মতোই সব কাজ করতাম এবং নিজের চাকরিও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম তাদের জন্য আমি যাই করি না কেন তারা কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। এমনকি শাশুড়ি আমার পছন্দের কোনো জিনিস রান্না করতে দিত না। আমার পছন্দের কোনো জিনিস রান্না করলেই আমার শাশুড়ি যা ইচ্ছে তাই বলে আমাকে অপমান করত এবং অনেক রাগারাগি করত। ধীরে ধীরে যখন আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি আমার উপরে মেন্টালি টর্চার করে, তখন আমি না পেরে বরকে সব কথা বলতাম। কিন্তু বর তো আমার কোনো কথাতেই গুরুত্ব দিত না। সে সবসময় একটাই কথা বলতো, তোমাকে আমার মায়ের কথা মতোই চলতে হবে। আমার বর ও তার ফ্যামিলির জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম। তারপরেও আমার শাশুড়ি সবসময় আমার উপরে খিটপিট করতেন। আমি যখন এই কথাগুলো আমার বরকে বলতাম তখন সে উল্টে আমার উপরে রাগারাগি করত। এইভাবে ধীরে ধীরে আমাদের দুইজনের মধ্যে ঝগড়াঝাঁটি ও অশান্তির সৃষ্টি হয়। এমনকি আমার বর যখন আমাকে উল্টোপাল্টা কথা বলে অপমান করতো বা ঝগড়া করতো, তখন শাশুড়ি আমার বরের সাপোর্টেই থাকতেন। উনি এটা দেখতেন না যে কার দোষ। এমনকি আমার বরের দোষ থাকলেও শাশুড়ি সবসময় আমাকেই কথা শোনাতেন এবং বলতেন, তুমি আমার ছেলের জীবনটাকে শেষ করে দিয়েছো। তোমার মতো মেয়ে যেই বাড়িতেই যাবে সেই বাড়িতে অশান্তির সৃষ্টি হবে। এমনকি আমার শাশুড়ি শাড়ি ছাড়া আমাকে অন্য জামা কাপড় পরতে দিতেন না। শাড়ি ছাড়া আমি অন্য জামা কাপড় পরলে উনি আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিতেন এবং উনি বলেছিলেন আমাদের বাড়িতে শাড়ি ছাড়া অন্য কোনো জামা পরতে পারবে না। তাই আমার অসুবিধে হলেও যখন বাড়ির কাজকর্ম করতাম তখন শাড়ি পরেই আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হতো। এমনকি আমার বরের সঙ্গে ঝামেলা হওয়ার পরে যখন আমি বরকে জিজ্ঞেস করতাম যে আমি এমন কী দোষ করেছি যে তোমার বাড়ির লোক আমাকে পছন্দই করে না এবং সবসময় আমাকেই দোষারোপ করে, তখন আমার বর একটাই কথা বলতো, তুমি জানো না কী দোষ করেছো। আমার বর সবসময় আমাকে এটা বোঝানোর চেষ্টা করতো যে মানসিকভাবে আমি নাকি অসুস্থ হয়ে পড়েছি, যার জন্য আমি নাকি বাড়িতে সবার সঙ্গে ঝগড়া করি। কিন্তু আমার বর কোনো দিন এটা বোঝার চেষ্টা করেনি যে তার মা আমার উপরে মানসিকভাবে অত্যাচার করে। সব কিছু জানার পরেও আমার বর আমাকে একটাই কথা বারবার বলে মানসিক রোগী বানিয়ে দিয়েছিল। আমার বর বলতো আমি নাকি ভীষণ রাগী, তার জন্য আমাকে একবার সাইকিয়াট্রিক ডাক্তার দেখানো উচিত। আমি তো তাদের প্রত্যেকটা কথা মানতে রাজি ছিলাম। বরের এই কথাটাও বিশ্বাস করেছিলাম যে হয়তো আমার মধ্যে কোনো ত্রুটি আছে, তাই বরের কথা মতো আমি সাইকিয়াট্রিক ডাক্তার দেখাতে রাজি ছিলাম। আমার শ্বশুরবাড়িতে সবাই মিলে এটা প্রমাণ করতে চেয়েছিল যে আমি একজন মানসিক রোগী, তাই আমার বর আমাকে সাইকিয়াট্রিক ডাক্তার দেখিয়েছিল। ডাক্তার দেখানোর পরে যা ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো আমার বর আমাকে নিজের হাতে খাইয়ে দিত। প্রত্যেক দিন রাতে সে এক গ্লাস দুধের সঙ্গে ওই ওষুধগুলো আমাকে খাইয়ে দিত এবং ওষুধ খাওয়ার পরে আমি সারা দিন শুয়ে থাকতাম। এমনকি আমাকে এত ঘুম আসতো যে বাড়ির কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারতাম না। এবং আমার বর আমাকে খুব ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে বলতো, তোমার যতদিন ওষুধ চলছে ততদিন তোমাকে বাড়ির কাজের জন্য টেনশন নিতে হবে না, তুমি ওষুধ খেয়ে আরাম করো। আমি মাকে বলে দিয়েছি, তাই তুমি মায়ের চিন্তা একদম করো না, মা তোমাকে কিচ্ছু বলবে না। এইভাবে প্রায় বেশ কিছুদিন কাটার পরে জানি না কেন আমার আর ওষুধগুলো খেতে ইচ্ছে করতো না, কারণ ওষুধগুলো খেয়ে তো আমি সারাদিন ঘুমোতেই ব্যস্ত থাকতাম। আমার কোনো দিকে ধ্যান দিতে ইচ্ছেই করতো না। তাই একদিন ভাবলাম রাতের ওষুধটা বাদ দিলে বরের সঙ্গে একটু সময় কাটানো যাবে, কারণ ওষুধগুলো খেয়ে তো আমি শুয়ে পড়তাম এবং আমার আর কোনো হুঁশ জ্ঞান থাকতো না। তাই আমার মনে হলো এইভাবে প্রত্যেক দিন শুয়ে থাকলে তো বর আমার থেকে আরও দূরে সরে যাবে। তাই আমি সেদিন রাতের ওষুধটা খাইনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি যে এইভাবে সারাদিন শুয়ে থাকতাম আমার শাশুড়ি কিন্তু কিচ্ছু বলতো না, কারণ আমার বর নাকি তার মাকে বুঝিয়েছিল। কিন্তু আমার বর তো এর আগে কখনো আমার হয়ে তার মাকে কিচ্ছু বলেনি। তাহলে আজ কেন আমার সারাদিন ঘুমিয়ে থাকার ব্যাপারে বর আমার সাপোর্টে ছিল? এই ব্যাপারটা আমি পরে বুঝতে পেরেছিলাম। তারপর সেদিন রাতের বেলা আমি যখন ইচ্ছে করে ওষুধ খাইনি এটা ভেবে যে আমার বরের সঙ্গে আজ রাতে সময় কাটাবো, তারপর খাওয়া দাওয়ার পরে আমি ও বর একসঙ্গেই শুয়েছিলাম এবং বরকে মিথ্যে কথা বলেছিলাম যে আমি ওষুধ খেয়ে নিয়েছি। তারপরে অর্ধেক রাতে মনে হলো আমার বর ফিসফিস করে কারোর সঙ্গে যেন কথা বলছে। চোখ খুলতেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ সে আমাদের রুমের জানালার পাশে বসে রাত্রি 2টোর সময় ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। এমনকি আমি তখনও ঘুমিয়ে থাকার নাটক করেছিলাম এবং তাদের কথাগুলো শোনার চেষ্টা করছিলাম। তারপর আমি যখন বরকে এটা বলতে শুনলাম যে তোমার সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে
এবং তোমার বুকে মাথা রেখে আমি অনেক শান্তি পাই। তোমার সঙ্গে সম্পর্ক করে আমি অনেক সুখ পাই। এই কথাটা শোনা মাত্রই আমি নিজের কানে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বর এত অশ্লীল কথা না জানি কার সঙ্গে বলছিল। তার কথা শুনে নিশ্চিত ছিলাম যে আমার বর নিশ্চয়ই এই কথাগুলো কোনো মেয়ের সঙ্গেই বলছে। তার মানে এতদিন ধরে আমার বর আমাকে ঠকাচ্ছিল। তাই সে আমাকে নিজের হাতে খুব ভালোবেসে ওষুধগুলো খাইয়ে দিত যাতে আমি সারাদিন ও সারা রাত শুয়ে থাকি, এবং সে খুব সহজেই তার অবৈধ সম্পর্ক জারি রাখতে পারে। সেদিন মনে হচ্ছিল যেন আমার জীবনে আর কিচ্ছু নেই, আমার সব কিছু শেষ হয়ে গেছে। যাকে ভালোবেসে তার উপরে বিশ্বাস করে বিয়ে করেছিলাম সে আমাকে বিয়ের পরে ঠকিয়েছিল। তার মানে সে কোনো দিন আমাকে সত্যিকারের ভালোই বাসেনি। আমি 5 মিনিট বুকে পাথর রেখে তার সব কথা শুনছিলাম। তারপর না পেরে ধৈর্য হারিয়ে আমি যখন বিছানায় উঠে বসলাম, তখন সে আমাকে বিছানায় ঘুম থেকে উঠে বসতে দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়ে ফোনটা রেখে দিয়ে আমার কাছে এসে বলল, কি হলো, তুমি এইভাবে ঘুম থেকে উঠে পড়লে কেন? আমি তখন রেগে তার দিকে তাকিয়ে বললাম, তুমি আমাকে এতদিন ধরে ঠকাচ্ছিলে, তোমার লজ্জা করলো না পাশে বউ থাকতে অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে? ওই সময় আমার ও বরের তুমুল ঝগড়া শুরু হয়ে গেছিল। আমাদের চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে শাশুড়িও আমাদের ঘরের ভিতরে এসেছিল, এবং উনি যখন শুনলেন যে আমার বর অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে, তখন আমার শাশুড়ি যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। শাশুড়ি তখন আমাকে বলল, নিশ্চয়ই তোর মধ্যেই খুঁত আছে বা কমতি আছে, যার জন্য আমার ছেলে অন্য মেয়ের কাছে যায়। তুমি নিশ্চয়ই ওকে খুশি রাখতে পারো না। আর এমনিতেও আমার ছেলে কী দোষ করেছে? অন্য মেয়ের কাছে গিয়ে খুব ভালো করেছে। তুমি ওকে খুশি রাখতে না পারলে তো ও অন্য মেয়ের কাছে যাবেই। শাশুড়ির কথা শুনে আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে উনি একটা মহিলা হয়ে কিভাবে আমাকে এই ধরনের কথা বলেছিলেন। এমনকি আমার শাশুড়ি তো নিজেই ভুক্তভোগী ছিলেন, কারণ শ্বশুরমশাই আমার শাশুড়িকে বিয়ে করার পরে অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছিলেন। তারপর অনেক কষ্টে নাকি আমার শাশুড়ি শ্বশুরমশাইকে আবার নিজের দিকে ফিরিয়ে এনেছিলেন। তাই উনি খুব ভালোভাবে জানতেন যে ওই সময় আমার উপরে কতটা কষ্ট যাচ্ছিল। তা সত্ত্বেও উনি নিজের ছেলের সপক্ষেই কথা বলেছিলেন। আমার সঙ্গে এত কিছু হয়ে যাওয়ার পরেও বাবা মাকে আমি কিচ্ছু জানাইনি, কারণ এই সব জানলে তাদের অনেক কষ্ট হবে। এই ভেবে আমি তাদের কিচ্ছু বলিনি। আমি সব কিছু সহ্য করেছিলাম। কিন্তু আমি এতদিনে বুঝতে পেরেছিলাম যে আমার বর ও শ্বশুরবাড়ির লোকের জন্য নিজের অনেক কিছু আমি ত্যাগ করেছি, কিন্তু আর নয়। তাই আমি সেদিন থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ তারা আমাকে পাগল প্রমাণ করতে চেয়েছিল। এবং আমি ডিসিশন নিয়েছিলাম যে আবার আমি চাকরি করব। এদিকে বরের সঙ্গে নামমাত্রই আমার সম্পর্ক ছিল। শাশুড়ি আমার বরকে যা বলতো বর সেটাই করত। একে একে আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছিল, কিন্তু আমি নিজের মনের জোর হারাইনি। আমি ভেবে নিয়েছিলাম যে আবার আমি সব কিছু ফিরিয়ে আনব। সেদিনের পর থেকে আমি আবার নিজের অফিস জয়েন করেছিলাম। এবার আমি শাশুড়ির কোনো কথা শুনিনি। এইভাবে প্রায় 3-4 মাস কেটে যাওয়ার পরে একদিন আমার বর বলল, যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই সব কিছু ভুলে গিয়ে চলো আমরা নতুনভাবে জীবন শুরু করি। ওদিকে আমি যেহেতু চাকরি জয়েন করেছিলাম, তাই আমার শাশুড়ি দিন রাত আমার উপরে মানসিকভাবে টর্চার করত। উনি যখন বুঝতে পেরেছিলেন যে এবার আমি নিজের চাকরি ছাড়ব না, তাই বাড়ির সমস্ত কাজের চাপ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন। এমনকি আগের চাইতে আরও দ্বিগুণ কাজ আমাকে দিয়ে করাতেন। অফিস এবং বাড়ির কাজকর্মের জন্য আমি এক মুহূর্ত আরাম করতে পেতাম না। এমনকি আমার শরীর দিন দিন খারাপ হতে লেগেছিল। কিন্তু আমি আর শারীরিকভাবে এত চাপ নিতে পারছিলাম না, কারণ শ্বশুরবাড়িতে সবার খেয়াল রাখা এবং তার উপরে চাকরি করা এবং শাশুড়ির দেওয়া মানসিক অত্যাচার, এই সবগুলো মিলে আমার উপরে ভীষণ চাপের সৃষ্টি হয়েছিল। তাই আমি না পেরে বরকে বলেছিলাম আমরা একটা ভাড়ার ঘরে যাব এবং সেখানে গিয়ে নতুন জীবন শুরু করব। বর আমার এই শর্তটা মানতে রাজি ছিল। আসলে আমি যখন তার অবৈধ সম্পর্কের ব্যাপারে সব কিছু জেনে গেছিলাম, তখন আমি একটা শর্ত রেখেছিলাম যে আমাকে একটা ভাড়া ঘরে নিয়ে যেতে হবে, তবেই আমি আবার তার সঙ্গে নতুন করে সংসার করব। বর আমার এই শর্তটা মানতে রাজি হয়েছিল। তারপর আমরা একটা ভাড়া ঘরে শিফট হয়ে গেছিলাম। নতুন ঘরে এসে 4-5 দিন সব কিছু ঠিকঠাক ছিল। তারপর 4-5 দিন পরে বর আমাকে বলল, আমার না চাকরি করতে আর ভালো লাগছে না, আমি কিছুদিন আরাম করতে চাই, তাই আমি এই চাকরিটা ছেড়ে দিব। আমি ভেবেছিলাম হয়তো সে একটু নিজেকে রেস্টে রাখতে চাইছে, কারণ সে নিজের বাবা মাকে ছেড়ে আমার সঙ্গে আলাদা বাড়িতে শিফট হয়েছিল। হয়তো তার কিছুদিন সময় লাগতো নতুন করে সব কিছু মানিয়ে নিতে। তাই আমি বরকে বলেছিলাম, ঠিক আছে, তোমার চাকরি করা ইচ্ছে নেই, তুমি করো না, তুমি কিছুদিন আরাম করো। আর এমনিতেও আমি যা স্যালারি পাই ওতে আমাদের খুব ভালোভাবেই চলে যাবে। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে বরের মনে
অন্যরকম প্ল্যান চলছিল। বর যখন চাকরি ছেড়ে দিয়েছিল, তারপরে বাড়ির ভাড়া, খাওয়া দাওয়া খরচ এবং সব কিছু আমি দিতাম। আমি তো সব কিছু ভুলে গিয়ে বরকে আবার আমার মন থেকেই গ্রহণ করে নিয়েছিলাম। কিন্তু ভাবতেই পারিনি সে আমার সঙ্গে এত বড় গাদ্দারি করবে। সে একটা বেইমান ছিল। সে আমাকে ঠকিয়ে আমার জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিল। এমনকি সে ভাড়া বাড়িতে আসার পরে আগের থেকে আরও বেশি ছোটোখাটো ব্যাপার নিয়ে আমার সঙ্গে তুমুল ঝগড়া করতো ও ঝামেলা করতো। কিন্তু তা সত্ত্বেও আমাদের বিবাহিত জীবনটা ঠিক করার জন্য ও তাকে খুশি করার জন্য অফিস থেকে যখন বাড়ি ফিরে আসতাম, তখন বরের জন্য দামি দামি গিফট নিয়ে আসতাম, যাতে তাকে খুশি করতে পারি। কিন্তু সে কোনো কিছুতেই সন্তুষ্ট হতো না। আমি অনেক চেষ্টা করতাম তাকে খুশি রাখার, কিন্তু সে সবসময় ছোটোখাটো ব্যাপার নিয়ে আমার সঙ্গে ঝামেলা শুরু করে দিত। এমনকি একদিন হঠাৎ করে আমার মোবাইলে মেসেজ এলো। ওই মেসেজটা দেখার পরে আমি তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে বাড়িতে ছুটে এসে দেখলাম বর বাড়িতে নেই। আসলে ওই মেসেজে লেখা ছিল আমি বাড়ি ছেড়ে যাচ্ছি। ওই মেসেজটার মধ্যে এর থেকে বেশি আর কিচ্ছু লেখা ছিল না যে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মেসেজটা দেখে আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে চলে এসেছিলাম। কিন্তু বাড়িতে এসে দেখলাম সত্যিই বর নেই। সে আশেপাশে কোথাও ছিল না। এমনকি আমি তাকে অনেক ফোন করেছিলাম, কিন্তু সে আমার ফোন রিসিভ করেনি। তারপর 2 দিন কেটে যাওয়ার পরে আমার মনে হলো একবার শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি। হয়তো বর সেখানেই চলে গেছে, কারণ আমার তার জন্য অনেক চিন্তা হচ্ছিল। তারপর আমি সেদিন শ্বশুরবাড়ি গিয়ে দেখলাম বর সেখানেই ছিল। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আমাকে এইভাবে একা ছেড়ে আসার মানেটা কি, তখন বর বলল আসলে মায়ের শরীর অনেক খারাপ, তাই আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। আমি যখন শুনেছিলাম শাশুড়ির শরীর খারাপ, তখন আমিও ওই ভাড়া বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আবার ফিরে চলে এসেছিলাম। কারণ যতই হোক আমার শ্বশুরবাড়ির লোকেরাই আমার ফ্যামিলি ছিল। তাই আমি ভেবেছিলাম শাশুড়ি যেহেতু অসুস্থ আছে, তাই ওনার সেবা যত্ন করব। কিন্তু আমি শাশুড়ির যাই কাজ করতাম না কেন, আমার বর বলতো আমি নাকি এই সব ছলনা করছি। আমি যদি শাশুড়িকে ওষুধ খাওয়াতাম, তারপরেও বর বলতো, পিছন দিক থেকে দাঁড়িয়ে এসে বলতো আমি নাকি এইসব ছলনা বা নাটক করছি। এমন নয় যে সে আমার গায়ে কোনো দিন হাত তোলেনি। বর আমাকে অনেকবার মেরেছে। তা সত্ত্বেও আমি চুপচাপ সব কিছু সহ্য করে নিতাম, এটা ভেবে যে হয়তো আমারই কোনো দোষ আছে, হয়তো বা আমার মধ্যেই কোনো ত্রুটি আছে। কারণ আমার বরের সঙ্গে ঝগড়া হতো, তখন সে সবসময় এটাই বলতো তুমি কি দোষ করেছো তুমি জানো না। সে সবসময় এটাই বলতো যে আমার মধ্যেই ত্রুটি আছে। কিন্তু আমি এটা বুঝতে পারতাম না যে আমার মধ্যে কী ত্রুটি আছে। আমি তো অনেক চেষ্টা করতাম বাড়ির সবাইকে খুশি রাখতে, কিন্তু তাও আমার বর ও শ্বশুরবাড়ির লোকেরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো। শাশুড়ির অসুস্থ হওয়ার পরে আমি যখন ওনার সেবা করতাম, তখন আমার বর বলতো আমি নাকি ভালো সাজার নাটক করছি। তাও আমি সব কথা সহ্য করে শাশুড়ির সেবা করতাম। আমি যা কিছু ভালো কাজ করতাম না কেন, তারা আমাকে একটাই কথা বলতো আমি নাকি ভালো সাজার নাটক করছি। তারপর বর একদিন আমাকে বলল তুমি এখানে এসেছো, তাই আমার বাবা মা তোমার উপরে অনেক বেশি বিরক্ত হয়েছে। তাই তুমি এখান থেকে চলে গেলেই ওরা ভালো থাকবে। আমিও বাবা মাকে কোনো রকমভাবে কষ্ট দিতে চাই না, এবং ওদের দেখাশোনার জন্য আমি তো এখানে আছি। তাই তুমি ভাড়ার বাড়িতে আবার ফিরে যাও। বরের কথা অনুযায়ী আমি আবার ভাড়ার বাড়িতে চলে গেছিলাম, এবং বর আমাকে বলেছিল কিছুদিন পরে নাকি সে আমার কাছে আবার ফিরে আসবে। তারপরে আমি ভাড়ার বাড়িতে ফিরে এসে একাই থাকতাম। ভেবেছিলাম শাশুড়ি যখন সুস্থ হয়ে উঠবে তখন বর আমার কাছে ফিরে আসবে। কিন্তু আমি যখন ওই ভাড়ার বাড়িতে একা থাকতাম, তখন আমার বর একটা ফোন করেও আমার খোঁজ খবর নিত না। কারণ আমি যখন এই ভাড়ার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তখন আবার আমাকে চাকরি ছাড়তে হয়েছিল। কারণ ওখানে গিয়ে আমি সারাদিন শাশুড়ির সেবা যত্নে ব্যস্ত থাকতাম। তাই আমি জানতাম যে আমার ওই অবস্থায় চাকরি করা সম্ভব নয়। তাই আমি আবার দ্বিতীয়বার চাকরি ছেড়ে শ্বশুরবাড়ি চলে গেছিলাম, শুধুমাত্র আমার বর ও তার ফ্যামিলিকে খুশি করার জন্য। কিন্তু 1 মাস হয়ে যাওয়ার পরেও বর আমার কাছে ফিরে আসেনি। তারপর একদিন হঠাৎ করে বর ভাড়া বাড়িতে এসে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলো, এবং আমাকে বলল এই ভাড়ার বাড়িতে নাকি আমার সঙ্গে থাকতে পারবে না, তাই সে তার মায়ের কাছে আবার ফিরে যাবে। শুধু তাই নয়, আমার বর যা বলেছিল সেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। কারণ বর বলেছিল তোমার সঙ্গে আমার সম্পর্ক এতদিনের ছিল, আজকের পর থেকে তোমার ও আমার রাস্তা একদম আলাদা। সে যখন ওই কথাটা বলেছিল, তখন আমি বরের হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করেছিলাম যাতে সে আমাকে না ছাড়ে। আমি যখন তাকে এটা জিজ্ঞেস করেছিলাম যে সে আমাকে কেন ছাড়তে চাইছে, আমার দোষ কী, সে তখন বলেছিল তুমি জানো না তোমার দোষ কী। আর এমনিতেও এইসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। আমি তোমার সঙ্গে থাকতে চাই না। ওই সময় আমি বরের পা ধরে কান্নাকাটি করে তাকে অনেক অনুরোধ করেছিলাম সে যাতে আমাকে না ছাড়ে।
কিন্তু ওই সময় সে আমাকে একটা লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল। তখন আমি দরজা ধরে চিৎকার করে কাঁদছিলাম। সেদিনের পর থেকে আমার জীবনের কালো দিন শুরু হয়ে গেছিল। বর এইভাবে হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেছিল, কোনো কারণ না বলেই। তারপর আমি ওই ভাড়ার বাড়িতে বিছানায় সারাদিন মরা মানুষের মতো শুয়ে থাকতাম। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেছিলাম। ওদিকে আমার চাকরিটাও না থাকায় আমার কাছে খুব অল্প টাকা পয়সা বেঁচেছিল। সেই টাকাগুলো শেষ হতে চলেছিল। এমনকি আগের মাসের ঘর ভাড়া দেওয়ার মতো আমার কাছে টাকা ছিল না। ওই সময় না পেরে আমার বাবাকে ফোন করে সব কিছু বলেছিলাম যে আমার সঙ্গে কি হয়েছে। তারপর আমাকে বাধ্য হয়ে ব্যাঙ্গালোর ছেড়ে আবার কলকাতায় ফিরে আসতে হয়েছিল। কলকাতায় আসার পরে আমি এত বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম যে 6 মাস ধরে কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলতে পারিনি। তারপর ধীরে ধীরে যখন আমার মানসিক অবস্থা ঠিক হয়, তারপরে আমি নিজের মনের জোর ফিরে পেয়েছিলাম এবং ভেবে নিয়েছিলাম আমাকে জীবনে অনেক উন্নতি করতে হবে। এইভাবে একটি ছেলের জন্য আমি হার মেনে নিতে পারি না। একটা ছেলের জন্য যে কিনা আমার সঙ্গে প্রথম থেকেই বেইমানি করেছে, তার জন্য আমি নিজের কেরিয়ার নষ্ট করে দিতে পারি না। ডাক্তার দেখানোর পরে আমি মানসিক দিক দিয়ে এত বেশি স্ট্রং হয়ে গেছিলাম যে ওই খারাপ অবস্থা থেকে নিজেকে বের করতে পেরেছিলাম। তারপর আমি কলকাতা থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করেছিলাম। এখন আমি এত ভালো জায়গায় পৌঁছে গেছি যে ম্যাগাজিনে আমার ছবি আসে এবং আমার বাবা মা আমার জন্য খুব গর্বিত। এখন এত সাকসেস পেয়েছি যে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমি কোনোদিন এই জায়গায় আসতে পারবো। ওই ঘটনাটা হওয়ার 2 বছর পরে আমি নিজে থেকে বরকে ডিভোর্স দিয়েছিলাম। যেদিন আমাদের ডিভোর্স হয়েছিল সেদিন সবথেকে বেশি খুশি আমি হয়েছিলাম বরকে ডিভোর্স দিয়ে। কারণ ওই সময় রুদ্রর প্রতি আমার কোনো দয়া মায়া কষ্ট বা কোনো রকম অনুভূতি আমার মধ্যে ছিল না। এবং তার সঙ্গে ডিভোর্স হওয়ার পরে আমি নিজেকে স্বাধীন মনে করেছিলাম। আসলে আমি নিজের জন্য একটা ভুল ছেলেকে পছন্দ করেছিলাম যে কিনা আমাকে কোনো দিন ভালোই বাসেনি। তবে তার সঙ্গে ডিভোর্স হওয়ার 1 মাস পরেই আমার এক বান্ধবী ফোন করে বলেছিল রুদ্র নাকি একটা সাউথ ইন্ডিয়ান মেয়েকে আবার বিয়ে করেছে। যদিও বা আমার তার ব্যাপারে জানার কোনো আগ্রহ ছিল না। আমি এখন ভালোবাসা বা কাউকে বিয়ে করার এই সব নিয়ে আর ভাবি না। এখন আমি নিজের কেরিয়ারের কথাই ভাবি এবং বাবা মায়ের সঙ্গে খুব ভালো আছি। হয়তো আর কোনো দিন দ্বিতীয় বিয়ে করতে পারবো না, কারণ আমার সঙ্গে যা অন্যায় হয়েছে সেগুলো দ্বিতীয়বার সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই। তাই আমি ডিসিশন নিয়েছি আমি আর কোনো দিন বিয়ে করব না। আমি চিরকাল বাবা মায়ের সঙ্গেই থাকব। ওই ঘটনাগুলো হতে আজ 6 বছর হয়ে গেছে। আমি এখনও বাবা মায়ের সঙ্গেই আছি। আমি প্রপার কলকাতায় নিজস্ব টাকায় একটা ফ্ল্যাট কিনেছি এবং বাবা মাকে বারাসাত থেকে আমার নতুন ফ্ল্যাটে নিয়ে এসেছি এবং আমরা 4 জন খুব খুশি আছি। অনেক সময় মনে হয় আমরা জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছি, কিন্তু পরে বুঝতে পারি আমরা জীবনে কত বড় ভুল করেছি। তাই আমার মতে নিজের পার্টনারের জন্য নিজের কেরিয়ারটাকে নষ্ট না করাই উচিত। তোমার পার্টনার যদি তোমার কেরিয়ারটাকে নষ্ট করে দেয় তাহলে বুঝতে হবে সে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি। কারণ একটা ছেলে যদি তার বউ বা প্রেমিকার কেরিয়ারটাকে নষ্ট করে দেয় তাহলে বুঝে নিতে হবে ওই ছেলেটা কোনো দিন ওই মেয়েটাকে ভালোই বাসেনি। যেমন আমার বর আমার কেরিয়ার বরবাদ করে দিতে চেয়েছিল, সে আমাকে শেষ করে দিতে চেয়েছিল, যেটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম। যাই হোক, আমি এখন নিজের কাজ নিয়ে অনেক খুশি আছি। তাই এরকম প্রেমিক বা বর থেকে সাবধান। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।